তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে দেখে দল করতে এসেছি। আজও আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ইস্তফা দিয়েছি মুখপাত্রের পদ থেকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে থাকেন, তাহলে আগামী দিনের নেতার নাম আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবে। যে যোগ্য শিক্ষকদের যাদের জন্য চাকরি চলে যেতে হয়েছে তারা জেলের পেছনেই থাক, তারা যেন মুক্ত বাতাসে না ঘুরে। তৃণমূলের জামানায় দুর্নীতি হলে সেটা খারাপ দুর্নীতি, আর বিজেপি বা সিপিএমের জামানায় দুর্নীতি হলে সেটা ভালো দুর্নীতি। এটা তো হতে পারে না। মানে মানুষের রায়কে মর্যাদা দিয়ে এই মুহূর্তে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করা উচিত। সম্প্রতি নির্বাচনের পর বদলেছে রাজনীতির হাওয়া, তার পাশাপাশি বাংলার রাজনীতির ধরনও বদলেছে, আর সাথে বদলাচ্ছেন পুরনো শাসক দলের কর্মীরাও। তাদের মধ্যে শোনা যাচ্ছে ক্ষোভ এবং সমালোচনা। এই মুহূর্তে আমি সুচিস্মিতা, চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকে চলে এসেছি টিএমসির কাউন্সিলর অরূপ চক্রবর্তীর কাছে। শুনে নেব তার বক্তব্য এবং কেন এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তার মুখপাত্রের ভূমিকা থেকে পদত্যাগ করলেন সেই বিষয়ে কথা বলবো। সঙ্গে থাকুন আমাদের। আমি প্রথমেই যেটা জানতে চাইবো স্যার, একই রকম কথা আপনি তখন থেকে বলছেন যে বহু কথা বলে ফেলেছি একই রকম কথা, তাই তার বাইরে গিয়ে যদি কিছু বলতে হয় তাহলে আপনাকে আমরা বলতে শুনেছি বহুবারই যে যখন আপনি আপনার পার্টির জনপ্রতিনিধি হিসেবে গেছেন চ্যানেলে এবং মুখপাত্র হিসেবে কথা বলেছেন, তখন বেশ কিছু এরকম কথা আপনাকে বলতে হয়েছে যেগুলো হয়তো আপনার কাছে মনে হয়েছে সেগুলো অযৌক্তিকর, কিন্তু যুক্তির খাতিরে তর্কের খাতিরে সেগুলো বলতে হয়েছে। তো কোথাও গিয়ে গিয়ে এতে নিজের মরাল বা নিজের মরালকে সরিয়ে রেখেও দলের জন্য কাজ করতে হয় বলে আপনার মনে হয়? আপনি পার্টির ডিসিপ্লিন সোলজার হলে পার্টির গাইডলাইন মেনেই চলতে হবে। আজকে ধরুন, মানে উদাহরণ টানলে অনেকে ব্যঙ্গ করতে পারেন, জ্যোতি বসু তো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিলেন, দাবিদার ছিলেন। পরবর্তীকালে তিনি আক্ষেপ করেছিলেন যে পার্টি হিস্টোরিক্যাল ব্লান্ডার করেছে। জ্যোতি বসু সেদিন দলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। দলে থেকে দলের সিদ্ধান্ত মানব না সেটা তো হয় না। তাই জন্যই মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছি। কারণ একদিকে কোথাও মনে হচ্ছিল যে যেই জিনিসগুলো আমার নিজেকে কনভিন্স করাতে অসুবিধে হচ্ছে, আমাকে সেটা মানুষকে কনভিন্স করাতে হবে গিয়ে। এবং আমি যদি নিজে কনভিন্স না থাকি, আমি মানুষকে কী করে কনভিন্স করাবো? এবং দেখা যাচ্ছে মানুষ আমাদের সেই বক্তব্যগুলো গ্রহণ করেননি। আমি উদাহরণ দিয়ে বলেছি চিংড়িহাটায় ফ্লাইওভারের পাশে যে মেট্রো রেলের কাজের কথা। 2 বছর সরকার কাজটাকে আটকেছে, সুপ্রিম কোর্টে গেছে। আমরা যুক্তি দিয়েছি, কিন্তু যুক্তিগুলো আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়নি। আজকে তো 5 দিনে কাজটা হয়ে গেছে। এবার এই কথাগুলো বলা হচ্ছে তাহলে কি আমি বিজেপি? আরে কোনো আত্মসমালোচনা করলেই ট্যাগ দিয়ে দেওয়া হবে কেন? মানে ইস্টবেঙ্গল কেউ যদি সমর্থন না করে তাহলেই তাকে মোহনবাগান হতে হবে কেন? সে তো মোহামেডানও হতে পারে, এরিয়ান্স ক্লাবও হতে পারে। পশ্চিমবঙ্গের এই বাইনারির বৃত্তের বাইরেও একটা বড় জগৎ আছে। আজকে ধরুন, আমি একই সাথে এটাও বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামেন, হতে পারে তাকে বিজেপি হেকেল করবে, হতে পারে তিনি আক্রান্ত হবেন, যেরকমভাবে মমতাদিকে সিপিএমের সময় সিপিএম আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে থাকেন, তাহলে আগামী দিনের নেতার নাম আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবে। আজকে শুনেছি অভিষেক রাস্তায় নামবেন, কিন্তু এই মুহূর্তে অভিষেকের বাড়িতে আবার সিআইডি পৌঁছে গেছে। তার মানে কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি বর্তমান শাসকের একটা এখনও ভীতি কাজ করছে? এই প্রশ্ন করলে কি তাহলে আমি আবার অভিষেকপন্থী তৃণমূল হয়ে যাব? নাকি আবার শুভেন্দু অধিকারী যে রাজ্যের জন্য 39,000 কোটি টাকা নিয়ে এসছেন কেন্দ্র থেকে, এটা তো রাজ্যের মানুষের জন্য লাভ হবে। সেই টাকায় রাজ্যের অর্থনীতি আরও বেটার জায়গায় যাবে, কর্মসংস্থান হবে। এই কথাটা বললে কি তাহলে আমি শুভেন্দু অধিকারীর পন্থী হয়ে যাব? বিষয়টা সেটা নয়। গণতন্ত্রে বিরোধীর কাজ গঠনমূলক বিরোধিতা করা। তাতে যদি সরকার ভালো কাজ করে সেটাকে ভালো বলতে হবে, আবার খারাপ কাজ করলে তার সমালোচনা করতে হবে। রাজনীতি শুধু বাইনারির মধ্যে নয়। প্রত্যেক মানুষ ব্যক্তি জীবনে রাজনীতি, প্রত্যেক মানুষ ব্যক্তি জীবনে পলিটিক্যাল। তার পলিটিক্যাল স্ট্যান্ডটা সেটা ক্ষেত্র বিশেষে আলাদা হতেই পারে। কিন্তু যারা আমরা এই দেশের নাগরিক, আমাদের কাছে সবার আগে মান্যতা দেওয়া উচিত সংবিধানকে। আমি দেখলাম বিজেপির একজন নেতা, তিনি জেতার পরে বলছেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক যে আমাকে মুসলমানরা ভোট দেয়নি, আমি ওদেরকে সার্টিফিকেট দেবো না। এটা বলতে পারে কোনো বিধায়ক?
সংবিধানের শপথ নিয়ে সে বিধায়ক হয়েছে, অবিলম্বে তার বিরুদ্ধে এফআইআর করা উচিত সংবিধান অবমাননার জন্য। সেটা বললে কি আমি তাহলে তৃণমূল হয়ে যাচ্ছি আবার নতুন করে, নাকি তৃণমূলের সমালোচনা করছি বলে বিজেপি হয়ে যাচ্ছি? যারা এই সোশ্যাল মিডিয়া ট্রোল মিম ইত্যাদি করছেন তার আগে ঠিক করে রাখুন কোন ট্যাগটা দেবেন, তারপরে তাদের উত্তর দেবেন। আচ্ছা, এই যে আপনি বললেন, এটা কিন্তু একটা বিধায়কের বিষয় নয়, পুরো দলটাকেই আমরা কোথাও গিয়ে দেখছি তারা আজকে আমাদের শাসক দল ঠিকই, কিন্তু কোথাও গিয়ে তাদের মূল একটা লক্ষ্য এই ধর্ম নিয়ে রাজনীতি বা মুসলমান এবং হিন্দুদের আলাদা করা, এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে। তো এই ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমার দেখতে হচ্ছে না, বাংলার মানুষ বুঝছে তো। এই ধরুন আজকে দেখলাম রাজারহাটে গিয়ে একজন নেতা, তিনি একটি বিশেষ দলের নেতা বলে দাবি করে বলছেন যে এখানে থাকা যাবে না, কারণ মুসলমান কেন হিন্দুকে বিয়ে করেছে, আর হিন্দু পাড়ায় কেন মুসলমান থাকবে। তার ক্ষমতা হবে আজকে মুম্বাইতে গিয়ে শাহরুখ খানকে এই প্রশ্নটা করা? শাহরুখ খান প্রিভিলেজড, গরিব মানুষের উপর অত্যাচার করা যায়। প্রথম কথা, শাহরুখ খানকে ওই কথা বলা যায় না, ওই ছেলেটিকে ওই কথা বলা যায় না, কাউকেই কথা বলা যায় না। যার যাকে ভালো লাগবে সে তার সাথে থাকবে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, সংবিধান তাদের অধিকার দিয়েছে। যত অত্যাচার সব গরিবের উপরে, দুর্বলের উপরে যত অত্যাচার। আর যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই প্রশ্নগুলো তুললে কি আবার আমি তৃণমূল হয়ে যাব? মানে ভালো তৃণমূলে থাকবো না খারাপ তৃণমূলে থাকবো আমি বুঝতে পারছি না। আচ্ছা দাদা, এই যে এই মুহূর্তে এসে একটা জিনিস আছে যেটা হয়তো আপনাদের দলও অনেক সময় বলছে, যে যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দলের ব্যাপারে কোনো, মানে আপনি যে দলে আছেন তৃণমূলে, সেখানের ব্যাপারে যদি আপনি সমালোচনা করতে শুরু করেন তখন তারা বলবেন যে এনারা পাল্টিবাজ কিংবা আমাদের দুঃসময়ের সঙ্গী নয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ডিফেন্ড ব্যাপারটা, যে আজকে দাঁড়িয়ে নিজের একটা মরাল, সেই কথাগুলো রাখা, যে না, যেই জিনিসটা ভালো নয় তাকে ভালো না বলবো এবং যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা কি কখনো হয় যে এতদিন, যতদিন দল শাসনে ছিল ততদিন আপনারা ইস্তফা দেননি এবং এখন দিচ্ছেন, কোনো ভয় কি কাজ করেছিল এর পিছনে, নাকি মানে যেটা দল এখন বলছে যে এরা দুঃসময় আমাদের সঙ্গ ছেড়ে দিচ্ছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? আমি দল কোনো ইস্তফাও দিইনি, দল থেকে ডিসঅ্যাসোসিয়েট করা কোনো ঘোষণাও করিনি। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে দেখে দল করতে এসেছি। আজও আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ইস্তফা দিয়েছি মুখপাত্রের পদ থেকে। ইস্তফা দেওয়ার পরিষ্কার কারণ বলে দিয়েছি আপনাদের, আবার একই প্রশ্ন আপনারা করবেন। এই জন্যই বলেছিলাম সমস্ত বুম একসাথে একই প্রশ্ন করুন, আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বাইট চাই। সমস্যাটা এখানেই, তাই জন্য প্রশ্নের উত্তরটাও একই হয়। ইস্তফাটা দিয়েছি এই কারণেই, বাকি তো আমি এই প্রশ্নটা করার সময় এই উত্তরটাই দেব, যে সকলের বুমের বাইটের কথাটা বলে। এই কারণেই ইস্তফাটা দিয়েছি যে আমি মুখপাত্র ছিলাম। মুখপাত্রের কাজ মানুষকে দলের বার্তা পৌঁছে দেওয়া। ভোটের ফলাফলে যখন আমরা পরাজিত হয়েছি, তার মানে মানুষ আমাদের সেই বার্তা গ্রহণ করেননি। তো মানুষ যখন সেই বার্তা গ্রহণ করেননি, তাহলে সেই স্বীকৃতিকে মান্যতা দিয়ে কেন আমরা পদ থেকে সরে দাঁড়াবো না? যেই কম্পাউন্ডার কালচারের বিরুদ্ধে আমরা বলেছি, আমি কেন মুখপাত্র টিমে সেই কম্পাউন্ডার হয়ে চুরি করাবো? নতুন যারা এসছে তারা সুযোগ পাক, মানুষের কাছে বক্তব্য রাখুক। মানুষ যদি মান্যতা দেয় আবার তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে। কিন্তু আমাদের বক্তব্য যেখানে মানুষ রিজেক্ট করেছে, তাহলে সেখানে অনাবশ্যক পদ আঁকড়ে থাকবো কেন? তার সঙ্গে তৃণমূল কংগ্রেসে থাকা না থাকার তো কোনো ইয়ে নেই, সম্পর্ক নেই। তবে যেই মুহূর্তে আরজিকর কাণ্ড এবং আমরা বিভিন্ন ধরনের দুর্নীতি দেখেছি, সেটা শিক্ষা দুর্নীতি হোক, চাকরি দুর্নীতি হোক, সেই সময় দাঁড়িয়ে কেন আপনারা, মানে এই মুখপাত্রর পদ থেকে কেন সেই সময় দাঁড়িয়ে আপনারা সরে দাঁড়াতে চাননি এবং এখন করছেন? শিক্ষার দুর্নীতি প্রমাণ হয়ে গেছে, ইডি ফাইনাল চার্জশিট দিয়ে দিয়েছে, দোষীরা গ্রেপ্তার হয়ে গেছে। হয়তো পার্থ চট্টোপাধ্যায়, যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, দল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, ইডি তাকে রিলিজ করে দিয়েছে, জামিন পেয়ে গিয়েছে। দুর্নীতিটা প্রমাণ করুক। আমরা তো চাই যারা অপরাধী তারা জেলে থাক, তাহলে তারা জেলের বাইরে কেন? এই প্রমাণের দায়িত্ব তো কেন্দ্রের সরকার আর আজকে রাজ্যের সরকার যারা আছেন তাদের। তারা প্রমাণ করুক, অ্যাকশন নিক। আমরা চাই যে যোগ্য শিক্ষকদের যাদের জন্য চাকরি চলে যেতে হয়েছে তারা জেলের পেছনেই থাক, তারা যেন মুক্ত বাতাসে না ঘুরে। এই প্রত্যাশা তো আছেই। আচ্ছা, এই যে আপনি বললেন এই যে বিষয়টা এখন খুব সামনে আসছে, সেটা হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশনের কথা বলতে, নতুন সরকার আসার সাথে সাথে আমরা কিন্তু নানান ধরনের অ্যাকশন দেখছি। তার মধ্যে প্রথম যে বিষয়টা বারবার আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে
নানান সম্পত্তির একটা অভিযান চালানো হচ্ছে, যে বহু বহু দুর্নীতির সম্পত্তি বেরোচ্ছে, সেখানে টাকা, বাড়ি, রিসর্ট, বহু কিছু দেখা যাচ্ছে। তো এই যে হঠাৎ করে একটা এরকম অভিযান, যেটা আমরা এতদিন দেখতে পাইনি এবং আমাদের চোখের সামনেই হয়তো সেগুলো ছিল, আমরা কেউ জানিনি বা আমাদেরকে বলা হয়নি, কিন্তু হঠাৎ করে এই বিষয়গুলো সামনে আসছে এবং দলের যারা সৎপথে দলকে ভালোবেসেছে এবং দলের জন্য কাজ করেছে, তারা এখন এই বিষয়টিকে কিভাবে দেখছে? যারা মানে 2-3 বছর হয়তো দলে এসছে এবং তারা একটা বিপুল সংখ্যায় তাদের সম্পত্তি তারা বানিয়ে ফেলেছে। মানে দুর্নীতির তো আর হিন্দু মুসলমান হয় না যে মুসলমান করলে খারাপ দুর্নীতি, হিন্দু করলে ভালো দুর্নীতি। তেমনি একইভাবে দুর্নীতির আবার কোনো রাজনীতির রং হওয়া উচিত না। মানে তৃণমূলের জামানায় দুর্নীতি হলে সেটা খারাপ দুর্নীতি, আর বিজেপি বা সিপিএমের জামানায় দুর্নীতি হলে সেটা ভালো দুর্নীতি, এটা তো হতে পারে না। মানে ধরুন পশ্চিমবঙ্গে কোনো নেতার বাড়িতে ইডি রেড হচ্ছে, তার মানে সে চোর। আর কেরালায় যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়নাথ তার মেয়ের বাড়িতে ইডি রেড হচ্ছে, তখন তারা স্বাধীনতা সংগ্রামী হয়ে যেতে পারে না। তাহলে দু জায়গায় ইডি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করেছে, আর নইলে দু জায়গায় তারা চোর। আবার একইভাবে সারা ভারতবর্ষের বুকে যেই দলটার 16,000 গুণ সম্পত্তি বেড়েছে তার নাম ভারতীয় জনতা পার্টি লাস্ট 10 বছরে, সেটা কোন সুনীতির বলে হয়েছে আমার তো জানা নেই। দেশের ঋণ খেলাপিরা যখন টাকা মেরে বিদেশে পালিয়ে যাচ্ছে, তারা বিদেশে গিয়ে বলছে বিজেপিকে টাকা দিতে হয়েছে সেফ প্যাসেজ পাওয়ার জন্য, আমাদের বলতে হচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই তুই বিড়াল না মুই বিড়াল, সব বিড়ালই মাছ চুরি করে। শেষ প্রশ্ন একটা আসবো, সেটা হচ্ছে এখন নতুন সরকার এসছে, তারা নানান ধরনের কাজ করছে, তার মধ্যে বেশ কিছু কাজকে মানুষ প্রশংসাও করছে, আবার বেশ কিছু কাজ নিয়ে মানুষ নিন্দাও করছেন। তো আপনি বিরোধী দলে থেকে এই মুহূর্তে আপনার কি মনে হয় যে আপনি এই বদলটিকে কিভাবে দেখছেন? মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বদল এনেছে। শিয়ালদা স্টেশনের এক হকার, তার স্টেটমেন্ট ভাইরাল হয়েছে, সে অনেক প্রত্যাশা নিয়ে 2017 থেকে বিজেপি করত। একটা গুমটি ছিল ছোট্ট, সংসার চলতো তার উপরে। নতুন সরকার এসে গুমটিটা ভেঙে দেওয়ার পর তার টুইট, তার ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। এর জন্য আমরা এই সরকারের বদল চেয়েছিলাম। আবার সরকার ভালো কাজও করেছে, চিংড়িহাটার কাজটা ভালো হয়েছে। 39,000 কোটি টাকার কেন্দ্রের প্যাকেজ এনেছেন জল জীবন মিশনে, শুভেন্দু অধিকারী ভালো কাজ করেছেন। উল্টো দিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, যেটা সংবিধান বিরোধী, শুধু তাই না সুপ্রিম কোর্টের গাইডলাইনের বিরোধী। কিন্তু আবারও বলছি, একটা সরকার সদ্য ক্ষমতায় এসছে, এই মুহূর্তেই যদি রেড়ে করে সমালোচনা করতে নাবা হয়, মানুষ খুব ভালো চোখে নেবেন না। কারণ মানুষ আমাদের দলকে রিজেক্ট করেছেন, এই দলকে এনেছেন। মানুষের রায়কে মর্যাদা দিয়ে এই মুহূর্তে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করা উচিত। আমার মনে হয় দল নিশ্চিতভাবে সেই দিক পর্যালোচনা করবে। মমতাদি রাস্তায় নামছেন 2 তারিখ, অভিষেকের আজকে নামার কথা, অভিষেকের বাড়িতে সিআইডি রেড করতে চলে গিয়েছে। সামগ্রিকভাবে পশ্চিমবাংলার রাজনীতি আগামী দিন কোন পথে যায়, একজন রাজনৈতিক ছাত্র হিসেবে যেরকম আমার নজর থাকবে, আমি বলবো ইউটিউবারদের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম গদি মিডিয়ায় পরিণত যেন না হয়। কারণ একের পর এক মিডিয়া কার্যত আত্মসমর্পণের মোডে চলে গিয়েছে। আজকে ভাবুন, এই আমার যেখানে এসছেন এর থেকে একটু দূরেই বাঁশড্রোনিতে একটি শিশু মারা গেল স্কুলের মধ্যে। এটা যদি পূর্বতন সরকারের আমলে হতো, তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা মিডিয়ায় কী নিউজ হতো। আজ এটি মুসলিম ছেলেকে গিয়ে বাড়িতে থ্রেট দেওয়া হচ্ছে, হিন্দু পাড়ায় থাকতে পারবে না। আগে যদি ধর্ম নিয়ে এরকম কোনো উত্তেজনা হতো, মানে উল্টো দিকের ঘটনা ঘটত, তাহলে কি অবস্থা তৈরি করা হতো। পোস্টপোল ভায়োলেন্স নিয়ে 2021 পরে আমরা যা শুনেছি, আজকে যখন পোস্টপোল ভায়োলেন্সে সোনারপুরে মৃত্যু হয়েছে, বেলেঘাটায় মৃত্যু হয়েছে, আমাদের গোঘাটে মৃত্যু হয়েছে, কদিন সেই পর্যালোচনা হয়েছে। তাই মিডিয়াকেও ঠিক করতে হবে, আত্মসমর্পণ নাকি মেরুদণ্ড সোজা। আজকের দিনে বিরোধী থাকতে গেলেও মেরুদণ্ড সোজা রাখতে হবে। বিরোধীরা রাখতে পারবেন কিনা নিশ্চিতভাবে সেটা রাজনৈতিক দল তারা বলবেন। মিডিয়া মেরুদণ্ড সোজা রাখতে পারবে কিনা সেটাই আজকের দিনে খুব বড় প্রশ্ন। কথা বলে নিলাম, শুনলাম তার বক্তব্য, কি বলছেন তিনি, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের কি মতামত সেগুলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। ক্যামেরায় গৌতম দত্তের সাথে আমি সুচিস্মিতা, দেখতে থাকুন চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।